তো আজকে আমি আহ, আগের দিন তোমাকে বলেছিলাম যে পয়েন্টার্স নিয়ে আমরা একটুখানি আলোচনা করব। তো আমি দেখলাম যে হুম না, আগে একটুখানি প্রি রিকুইজিটস গুলো একটুখানি আগে ডিসকাস করে নেওয়াটা উচিত, কেননা অনেক সময় ওগুলো মনে থাকে না থাকে। তো হ্যাঁ ওগুলোকে নিয়ে একবার আলোচনা করে নেওয়াটা ভালো হবে। সুতরাং ওই জিনিসটা নিয়ে একবার ঘাটাঘাটি করবো আবার। তো প্রথম যেই জিনিসটা নিয়ে শুরু করবো সেটা হচ্ছে ভেরিয়েবলস। ভেরিয়েবলস ব্যাপারটা মনে আছে তো, কি ভেরিয়েবলস কাকে বলা হয়? হ্যাঁ আচ্ছা, এবারে ভেরিয়েবলস এর সাথে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস লিঙ্কড আপ, সেটাকে কি বলি আমরা? ডেটা টাইপ। আমাদের ভেরিয়েবলস, একটা হুম ভেরিয়েবল আছে, হুম সেই ভেরিয়েবলের সাথে যেটা সবচেয়ে বেশি লিঙ্কড আপ, দ্যাট ইজ হচ্ছে কি আমার ডেটা টাইপ। ফাইন। হুম হ্যাঁ তো যখন আমি কোনো ভেরিয়েবলটা ক্রিয়েট করছি, তো আমরা তো বেসিক্যালি এখানে সি ল্যাঙ্গুয়েজ ইউজ করছি। তো যা কিছু দেখবো সেটা সব হ্যাঁ কিছু সি ল্যাঙ্গুয়েজ ওরিয়েন্টেডই ভাববো, ঠিক আছে? তো যখন হুম আমি ডেটা টাইপ বলছি, তো আমি যখন এটা ডেটা টাইপ বলছি, যতক্ষণ না একটা ডেটা টাইপ আমি মেনশন করছি, আমি তার সাথে যেই ভেরিয়েবলটা ইউজ করি তার কোনো মিনিং নেই, সেটা হচ্ছে একটা মিনিংলেস। সুতরাং একটা হুম ভেরিয়েবল আছে, সেই ভেরিয়েবল, that variable must have a data type, must have a data type। তো এবারে ডেটা টাইপ বলতে আমাদের কি কি ছিল? ইন্ট ছিল, তারপরে ছিল ক্যার ছিল, হ্যাঁ, তারপর তোমার ছিল হচ্ছে কি আমাদের হ্যাঁ ফ্লোট ছিল, হ্যাঁ, এগুলো শর্ট বুলিয়ান ছিল। টেবিল হ্যাঁ, কিছু বলছো? ডাবল ছিল তো ডাবল ছিল, ডাবল ছিল তো স্যার ডাবল ছিল, ভেরি গুড। এগুলো হচ্ছে আমাদের মোটামুটি তো বেশ কয়েকটা ভয়েড ডেটা টাইপ গুলো। মানে আমাদের যেই ডেটাটা হবে হ্যাঁ সেটা কি ধরনের হবে, কেন মেনশন করা দরকার, কেন কি এখানে যে দেখতে পাচ্ছি প্রত্যেকটা ডেটা টাইপ কিন্তু আলাদা ধরনের। মানে আমি যখন ইন্ট লিখছি তখন কিন্তু আমি ওখানে কিন্তু কোনো অ্যালফাবেট ইউজ করতে পারবো না, কিন্তু যখন আমি ক্যার ইউজ করছি সেখানে আমি আলফাবেট ইউজ করতে পারবো, আবার একটা নিউমেরাল ইউজ করতে পারবো। সবকটা যে আমরা মেনশন করেছি এখানটায়, এই সবকটা যে মেনশন করেছি সবকটা হুম কিন্তু ইন্ডিভিজুয়ালি ডিফারেন্ট টাইপ। তো আমাদের কাছে যখন একটা ভেরিয়েবল আমি ক্রিয়েট করব আর সেটা তারপর যখন ইউজ করতে যাবো, তখন আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হবে সেটা হচ্ছে কি আমার ওই ভেরিয়েবলটার ডেটা টাইপটা কি আছে, ঠিক আছে? এবারে আমাদের হুম ভেরিয়েবল আমরা জানি যে আমরা এক্স, ওয়াই, বা দেখা গেল বললাম যে নেম, এজ, এগুলো কি আমাদের ভেরিয়েবল। এই ভেরিয়েবলগুলো হুম আর এই যে ভেরিয়েবলগুলো ইউজ করছি, এগুলো কিন্তু আমাদের একটা বলতে পারি যে অ্যালফাবেট ইউজ করে আমরা তৈরি করেছি, হ্যাঁ। আর এগুলো হুম আমরা অ্যালফাবেট ইউজ করে তৈরি করেছি। মানে আমরা এ টু জেড যে আমাদের অ্যালফাবেট গুলো আছে সেগুলো ইউজ করে আমরা এটা এই কিওয়ার্ড, এই ওয়ার্ডটা লিখেছি ইন্ট, এই ক্যার বলে ওয়ার্ডটা লিখেছি, ফ্লোট বলে ওয়ার্ড লিখেছি, তাই না? তো এই ওয়ার্ড আর এই ওয়ার্ডের মধ্যে ডিফারেন্সটা কোথায় আছে? ডিফারেন্সটা হচ্ছে যে এগুলো ডিফাইন্ড, কে ডিফাইন করছে এগুলোকে, ঠিক আছে? এগুলো মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হু ইজ ডিফাইনিং ইট, ঠিক আছে? তো এই ডিফাইনিং এর ব্যাপারটা আসে, যদি আসে তাহলে আমি দু ধরনের ডিফাইন বলতে পারি। একটা হচ্ছে কি আমাদের প্রিডিফাইন, প্রিডিফাইন্ড, আর একটা হচ্ছে কি আমাদের ইউজার ডিফাইন্ড, ঠিক আছে? তো এবার আমি বলবো প্রিডিফাইন্ড বলতে কোনগুলো, যেগুলো যখন আমাদের এই সি এর কম্পাইলারটা তৈরি হয়েছিল বা তৈরি করা হয়েছে, যখন ওটাকে সি এর কম্পাইলারটাকে প্রোগ্রামিংটা লেখা হয়েছে, তখন এই প্রিডিফাইন্ড গুলো, এই প্রিডিফাইন্ড কিওয়ার্ডস গুলো তখনই মেনশন করা হয়েছে। সুতরাং এগুলোকে আমাকে আর কোনোভাবে আলাদা করে মেনশন করতে হয় না বা এগুলোকে আলাদাভাবে ডিফাইন করতে হয় না। ডিফাইন কথাটা কি অর্থ বোঝায়, এটা আমরা স্বাভাবিকভাবে আমরা আগের সেমিস্টার দেখেছি।
যখন আমরা ফাংশনস ক্রিয়েট করা শিখেছিলাম তখন ডিফাইন ব্যাপারটা শিখেছিলাম। যদিও আমি ওই জিনিসটাকে একটুখানি হলে আবার রিপিট করবো, সুতরাং সেটা নিয়ে চিন্তা করার বিষয় নেই। তো কিওয়ার্ডস যেটা প্রিডিফাইন্ড, যে কিওয়ার্ডসগুলোকে আমরা প্রিডিফাইন্ড বলি, সেগুলো আগের থেকে ডিফাইন করা যায়, মানে যে সি এর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে লিখেছিল সে তখনই মেনশন করে দিয়েছে। সুতরাং সেই ওয়ার্ডগুলো দিয়ে আমাদেরকে আর চিন্তা করা দরকার নেই, সেগুলো শুধু আমরা ইউজ করতে পারবো। তো আর এই যে এখানে লিখছি আমরা ইউজার ডিফাইন। ঠিক আছে, এই ইউজার ডিফাইন মানে হচ্ছে আমি তুমি যেরকম প্রোগ্রামার আছি, তারা যখন কোনো একটা পার্টিকুলার সি এর প্রোগ্রাম লিখছি, তখন সেই প্রোগ্রামটা লেখার সময় যেই কিওয়ার্ডটাকে আমরা তৈরি করছি ইউজিং অ্যালফাবেটস নিজের থেকে, মানে সেগুলো আগের থেকে মেনশন নেই, সেটা যে বানিয়েছে ডেনিস রিচি সেও জানে না যে আমি কি করব। সেরকম ধরনের যে কিওয়ার্ডস গুলো আছে বা ওয়ার্ডস গুলো আছে, সেগুলোকে আমরা বলি ইউজার ডিফাইন। সেগুলোর মধ্যে এই যে নর্মাল ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবল গুলো পড়ছে, আবার অনেক ধরনের জিনিস আমরা দেখবো আস্তে আস্তে সেগুলোও পড়ে। তো মোটামুটি আমাদের এই জিনিসগুলো আমাদের দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে ডেফিনেশন, তার আগে হচ্ছে ডিক্লারেশন। প্রথম জিনিস হচ্ছে যেটা, দাঁড়াও এটাকে মুছে নিই। তো এখানে আমাদের তিনটে ফ্যাক্ট আছে। ঠিক আছে, আমাদের যখনই আমি সি ল্যাঙ্গুয়েজই নয়, আমি যদি কোনো সময় জাভা পড়ি বা কোনো সময় পাইথন পড়ি, তাহলেও আমার এই একই গল্পই দেখাবে। সেটা কি? থ্রি ফ্যাক্টরস। থ্রি ফ্যাক্টরস, সেই তিনটে ফ্যাক্টর কি কি আছে? ফার্স্ট পয়েন্ট, সেটা হচ্ছে ডিক্লারেশন। সেকেন্ড হচ্ছে কি? ডিফিনেশন or define or initialization. and থার্ড হচ্ছে ইউজ। ঠিক আছে, মানে আমি ওটা ইউজ করছি। এবার দেখো, এই ডিক্লারেশন ব্যাপারটা কিন্তু একটা ভেরিয়েবলের জন্য কাজ খাটে, আবার এই ইনিশিয়ালাইজেশনটা একটা ভেরিয়েবলের জন্য খাটে। যেটা আমি ধরো লিখলাম ইন্ট এক্স, তো এটা কি করলাম? আমি ডিক্লেয়ার করলাম। আর এক্স ইকুয়ালস টু 10 করলাম, মানে এটা কি করলাম? আমি ইনিশিয়ালাইজ করলাম, তাই না? সেরকমই আমি যখন ফাংশনস ইউজ করতাম, তখন কি করতাম? ধরো আমি ইন্ট, যে একটা ফাংশন, আমার ইউজার ডিফাইন ফাংশন বলছি, যেটা হচ্ছে ধরো ফ্যাক্টোরিয়াল। একটা ফ্যাক্টোরিয়াল বলে একটা ফাংশন নেম আমি ডিফাইন করলাম। তারপরে আমি নিচে ইন্ট মেইন করে এই মেইন ফাংশনের মধ্যে কিছু প্রোগ্রাম লিখলাম। ঠিক আছে, তারপরে কি আমি আবার কি করলাম? ইন্ট ফ্যাক্টোরিয়াল ব্র্যাকেট ওপেন করে আমি এবারে এই এটার মধ্যে জিনিসগুলো লিখলাম। তো এই যে জিনিসটা লিখলাম, এই যে হলো, তো এখানটা আমাদের এই ফ্যাক্টোরিয়ালটা এখানে কি হলো? ডিক্লারেশন হলো। আর এখানটায় ওটা হলো কি আমার ডেফিনেশন। তার মানে কি, আমি এই কাজটা করে কি করলাম? আমি কম্পাইলারকে জানালাম যে এরকম একটা জিনিস আছে। মানে কিরকম ধরনের ব্যাপার, যেরকম তোমাকে আমি কালকেই বলে দিলাম যে আজকে কি কি পড়ানো হবে আর কটার থেকে পড়ানো হবে। যদি এটা আমি তোমার না বলতাম, তুমি বুঝতে পারতে না যে আজকে আমি কি কি পড়াতে চলেছি বা কোন সময় পড়াতে চলেছি। তো আগের থেকে তোমাকে জানিয়ে দিলাম যে কি কি পড়াবো আর কখন পড়াবো। আর যখন আমি পড়াতে বসছি, তখন সেই জিনিসগুলো আমি তোমাকে পড়াচ্ছি। এবার সেই জিনিসটাই হচ্ছে যে আগের থেকে আমি কম্পাইলারকে ওটাকে ডিক্লেয়ার করে দিলাম যে এই ফাংশনটা আমি তৈরি করছি আর এই ফাংশনটাকে আমি ইউজ করব। এবার এটার থেকেও জেনে গেল যে আচ্ছা ঠিক আছে, একটা ফ্যাক্টরিয়াল বলে ফাংশন ইউজার তৈরি করছে, আচ্ছা সেটা ভেরিয়েবল, সেটা রিটার্ন টাইপ হবে ইন্টিজার টাইপ। ভালো কথা। এবারে সে মেইন ফাংশনের মধ্যে ঢুকে গেল, ঢুকে গিয়ে সেখানে যা যা করতে হলো সেগুলো করলো, করার পর যখন দেখলো এখানে একটা ফাংশন রয়েছে,
সেই ফাংশনের মধ্যে কিছু লাইনস অফ কোডিংস রয়েছে, তখন বুঝলো আচ্ছা এই ফ্যাক্টরিয়াল ফাংশনটা আমি তো আগে দেখেছিলাম, আমাকে জানিয়েছিল ইউজার যে আমি এরকম একটা ফাংশন তৈরি করছি, আর সেই ফাংশনটার মধ্যে কি করব সেটা আমি পরে জানতে পারবো, যখন অ্যাকচুয়ালি ওটা আসবে, যখন অ্যাকচুয়ালি তোমাকে এখন আমি বলছি সেরকম ব্যাপারটাই। তো পুরো জিনিসটা সেম, যেরকম তুমি ক্লাস করছো সেম ওইভাবে কম্পাইলার কাজ করে, যে আগের থেকে কম্পাইলারকে জানাতে হবে যে আমি কি ফাংশন আমি আমার তরফ থেকে তৈরি করছি, আর সেই ফাংশন কি কাজ করতে চলেছে সেটাকে আমি পরে জানাচ্ছি, সেটা ডেফিনেশন। তো আমাদের এই সি ল্যাঙ্গুয়েজের মধ্যে এই এই তিনটে বেসিক জিনিসকে আমরা মেনে চলি। কি? ডিক্লারেশন, ডেফিনেশন আর ইনিশিয়ালাইজেশন, আর তারপর হচ্ছে ইউজ। আমি এতদিন তোমাকে শুধুমাত্র ডিক্লারেশন আর ইনিশিয়ালাইজেশন কথাটাই কেন বলেছি, কারণ শুধুমাত্র ভেরিয়েবল দিয়েছিলাম। এবার আমি আস্তে আস্তে এটাকে ফাংশনস এর দিকে যাচ্ছি, এরপরে আমি আরো ফার্দার অ্যাডভান্স টপিকের দিকে যখন যাব, তখন এই জিনিসগুলো আরো বেশি হেল্পফুল হবে তোমার কাছে। কেননা এরপরে আমরা শুধুমাত্র কি করছি, যে ইন্ট এক্স লিখছি, তার মানে আমি এক্সটা তৈরি করলাম, তাই না? আর যখন আমি ইন্ট ফ্যাক্টরিয়াল লিখছি, তার মানে কি আমি ফ্যাক্টরিয়ালটা তৈরি করলাম, আর ফ্যাক্টরিয়ালের ডেফিনেশনটা এখানে লিখলাম। আর যখন আমি এক্স লিখছি, এক্স ইনস 10 লিখছি, তার মানে কি আমি এক্স এর ভ্যালুটা এখানে ইনিশিয়ালাইজ করলাম। আবার তখন আমি কোথাও ভিতরে এক্স প্লাস প্লাস তার মানে ওটাকে ইউজ করছি, এক্স্যাক্টলি সেরকম করেই আমি এখানে ডিক্লেয়ার করছি ফাংশন ফ্যাক্টরিয়াল ফাংশনটাকে, ওটাকে ডিফাইন করছি এখানটায়, ঠিক আছে? আর সেটাকে আমি ইউজ করবো কোথাও, মেনের মধ্যে ইউজ করবো বা ফ্যাক্টরিয়াল মধ্যে আবার ইউজ করলাম। তো এই তিনটে স্টেপ আমরা মেনে চলি, কিন্তু এরপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা আমরা শিখবো, সেটা হচ্ছে এই ভেরিয়েবল, এই ভেরিয়েবল টাইপ নয়, এই ফাংশন টাইপ নয়, বরঞ্চ একটা ডেটা টাইপ তৈরি করা আমরা শিখবো। এতক্ষণ আমরা কি দেখলাম, যে একটা ভেরিয়েবল তৈরি করছি, সেই ভেরিয়েবলের একটা ডেটা টাইপ আছে, সেটা কি ইউজার প্রিডিফাইন্ড, আর ভেরিয়েবলটা ইউজার ডিফাইন্ড। ভালো কথা, আমরা বুঝে গেলাম যে আমাদের কাছে প্রিডিফাইন্ড বলতে ডেটা টাইপস গুলো আছে, আর ইউজার ডিফাইন্ড বলতে ভেরিয়েবলস গুলো আছে। কিন্তু এরপরে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, বা সবচেয়ে বড় নতুন জিনিস যেটা জানা হচ্ছে, সেটা হচ্ছে আমরা শুধুমাত্র নয় ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল জানছি, ইভেন আমরা ইউজার ডিফাইন্ড ভেরিয়েবলও দেখতে পাবো। বুঝতে পারলে? মানে আমরা শুধুমাত্র এতক্ষণ তো ভেরিয়েবলটাকে ইউজার ডিফাইন করছিলাম, আর একটা ফাংশনকে ইউজার ডিফাইন করছিলাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে কি একটা ভেরিয়েবলকে ইউজার ডিফাইন করব, যেটা আমরা আগের থেকে এতদিন বলছি এবার প্রিডিফাইন ছাড়াও কিছু নিজেদের ডেটা টাইপ তৈরি করব। সেটা সেটা আমরা এরপরে অ্যাডভান্স স্টাডি যখন পড়বো তখন বুঝবো, ঠিক আছে? তার জন্য আজকে আমি ভাবলাম যে একটুখানি ব্যাপারটা ডিটেলসে বুঝিয়ে দেওয়াটা উচিত, নাহলে পরে পরবর্তী ক্লাসগুলো যখন আরো বেশি হায়ার টপিকে ঢুকবো আমরা, তখন জিনিসটা ক্লিয়ার হবে না, ঠিক আছে? আচ্ছা, তো এবারে আমরা তাহলে কি দেখছি, ডেটা টাইপস দেখছি, যেটার মধ্যে আমাদের কি দেখলাম, যে ইউজার ডিফাইন আর প্রিডিফাইন্ড ডেটা টাইপস। ভালো কথা। এবারে আমি তোমাকে শুধু এটুকু বললাম যে আমাদের ডেটা টাইপ, এখানে যেটা বললাম যে আমাদের ডেটা টাইপ শুধুমাত্র প্রিডিফাইন্ড হয়, সেগুলো কি এই কিওয়ার্ড দিয়ে আমরা ইন্ডিকেট করছি, তাই না? এই কিওয়ার্ড দিয়ে আমরা ইন্ডিকেট করছি। আর এরপরে আমরা যেটা যেটা আমি এখন বললাম কিন্তু এখন দেখছি না, জাস্ট আমি জানিয়ে রাখলাম, সুতরাং যখন পরবর্তীকালে বলবো তখন ব্যাপারটা কনফিউজিং না হয়ে যায় যে স্যার কি বলে ফেললো ওটা। সেটা হচ্ছে কি, আমাদের ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। এতক্ষণ শুধুমাত্র আমাদের প্রিডিফাইন্ড ডেটা টাইপ ছিল, সেগুলো কি ইন্ট, ক্যার, ডাবল, ফ্লোট, হ্যাঁ, বুলিয়ান, এগুলো ছিল আমাদের কি প্রিডিফাইন্ড। হ্যাঁ, এগুলো হচ্ছে প্রিডিফাইন্ড, এগুলো হচ্ছে আমাদের কি সব প্রিডিফাইন্ড প্রিডিফাইন্ড ডেটা টাইপস, প্রিডিফাইন্ড হলো। কিন্তু এরপর আমরা কি দেখবো, ইউজার ডিফাইন্ড ডেটা টাইপস। সেটা আমরা এই ক্লাসে দেখছি না, ওই জিনিসটা দেখতে আরো 2-3টা ক্লাস লাগবে, তাহলে পরে এই জায়গাটা পৌঁছাবো, ঠিক আছে? তো এই জায়গাটা কনসেপ্টটা এখনই হুট করে ডেভেলপ হয়নি তোমার মধ্যে,
সুতরাং ওই কনসেপ্টটা ডেভেলপ করে নিই, তারপরে আমি তোমাকে এই জিনিসটা বলি। তার আগে এবার আমরা দেখবো হুম, যে তাহলে আমাদের হয়ে গেল কি, ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ হয়ে গেল, প্রিডিফাইন্ড ডেটা টাইপ হয়ে গেল। কিন্তু ইউজার ডিফাইন্ড ডেটা টাইপে এক্স্যাক্টলি কি জিনিস হয় বা কিভাবে ওটাকে ইমপ্লিমেন্ট করে ওটা আমরা এখনো দেখিনি, মানে দেখবো। ফাইন। তারপর নেক্সট আসছে আমাদের ডেটা স্ট্রাকচার। ঠিক আছে, এবার ডেটা স্ট্রাকচার হুম, এক ধরনেরই হয়, কি বলতে পারবে? হ্যাঁ ছবি, ডেটা টাইপে হ্যালো, আমাদের আমাদের ডেটা স্ট্রাকচার হ্যাঁ, is of only one type, which is ডেটাটাই হয়ে যাবে। ADT, that is abstract data type. এই abstract data type কথাটা আবার এটাও মানে যে it is a user defined। দেখো বারবার কিন্তু এই ডিফাইন আমরা কিন্তু আলোচনা করে যাচ্ছি কেন। ডিফাইন একটা জিনিসকে যতক্ষণ না তুমি ডিফাইন করবে, you cannot say that it exists or how it exists। মানে আমি যতক্ষণ না এই জিনিসটা ডিফাইন করবো, তখন সামনের লোকটা কি করে বুঝবে যে ওটা কি আছে, কি মানে আছে, ওটা কি ভ্যালু আছে। আমি যদি তোমার কাছে বলে দিই যে আহ, একটা লম্বা মতন ডান্ডা আছে, কিন্তু যদি আমি তোমার ডিফাইন করে দিই যে ওটা পেন, ওটা যদি তুমি লিখতে পারো তাহলে তোমার কাছে ওটা মূল্য হবে যেটা আমি লিখছি। তো যে কোনো জিনিস, হুম, সে রিয়েল লাইফ হোক কি প্রোগ্রামিং ক্যারিয়ারে হোক, তোমার সবসময় ডিফিনিশন বা ডিফাইন্ড ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা তারপর নেক্সট হুম, আমরা, তো আমাদের এই অ্যাবস্ট্রাক্ট যে ডেটা টাইপ আছে, ঠিক আছে, বলতে আমাদের কি কি ধরনের আসে, এগুলো হচ্ছে আমাদের এটাকে আবার দু ধরনের ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে আমাদের, একটাকে বলা হয় লিনিয়ার, একটাকে বলা হয় নন লিনিয়ার। লিনিয়ার কথাটা মানে কি, যেটা সিকোয়েন্স ওয়াইজ আসছে, পর পর একটা পর একটা পর একটা পর আসছে সিকোয়েন্স ওয়াইজ, সেটা হচ্ছে লিনিয়ার। কিন্তু আমি যদি নন লিনিয়ার বলি তাহলে কি হবে, একবার এখানে আসছে, একবার এখানে আসছে, আবার এখানে যাচ্ছে, আবার এখানে আসছে, আবার এখানে যাচ্ছে, আবার এখানে আসছে, আবার এরকম যেতে পারে, আবার এখানে আসছে, আবার এখানে আসছে। তো এটা হচ্ছে কি আমার নন লিনিয়ার। আর এই যে দেখালাম এটা হচ্ছে আমার লিনিয়ার, মানে একটা ভিজুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বললাম। আছে তো? হুম, হ্যাঁ, তো হ্যাঁ, বুঝতে পারছি, হ্যাঁ ঠিক আছে। তো এটা হচ্ছে লিনিয়ার নন লিনিয়ার কথা। এবার এই লিনিয়ার আর নন লিনিয়ারে আমি এখন মানে আজকে আমি সবকিছুই জাস্ট আমি ব্যাপারটাকে কি বলবো ইন্ট্রোডিউস করে রাখছি। এগুলোকে নিয়ে আমরা মানে হুম, মোটামুটি এই যে আজকে দেখছি, এই সব জিনিস নিয়েই হুম, আমরা পুরো সাবজেক্টটাকে পড়বো। ঠিক আছে, তো জাস্ট আমি তোমাকে ছুঁয়ে হুম, রাখছি ব্যাপারগুলোকে যাতে পরবর্তীকালে জিনিসগুলো বুঝতে না অসুবিধা হয় যে এক্স্যাক্টলি কি দেখছি। ঠিক আছে, তো জাস্ট তোমাকে জানিয়েছি এই জন্য যাতে হুম, এগুলোর উপর একটু ভাবতে পারো। বেশি আমি পড়তে কিছু বলছি না, জাস্ট ভাবতে বলছি। ঠিক আছে, এই যে আমি জিনিসগুলো লিখছি এগুলোই কিন্তু নোটস, এগুলো পরের ভিডিওতে আমি আপলোড করে দেবো। যদি এখন এখন শুনে নাও, হুম, এখন কোনো নোটস বানাতে হবে না। ঠিক আছে, যখন আমি ঠিক আছে, ভিডিওটা আপলোড করে হ্যাঁ, দেবো তখন সেখান থেকে দেখে দেখে হুম, নোটসটা তৈরি করে নিও। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, এখন বেকার মানে শুনছো নোটস বানাচ্ছো, শুনছো নোটস বানাতে গিয়ে বোঝার ব্যাপারটাকে নষ্ট করে দিও না। এখন শুনে নাও, শুনে নিয়ে যদি কোনো ডাউট হুম, মনে হয় সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে নাও। তবে যখন হ্যাঁ, রেকর্ডিংটা দেখবে তখন নোটসটা বানিয়ে নেবে, তাহলে তোমার সুবিধা। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, লিনিয়ার ডেটা টাইপ যেরকম হচ্ছে তোমার, আমি এক্সাম্পল বলছি তোমাকে আজকে, হ্যাঁ। সেটা হচ্ছে আমাদের ধরে নাও হুম, স্ট্যাক, একটা লিনিয়ার ডেটা টাইপ। তারপরে হচ্ছে কি আমার লিঙ্কড লিস্ট। ঠিক আছে, লিঙ্কড লিস্ট। হুম, তারপরে হচ্ছে আমার কিউ। ঠিক আছে, কিউ, কিউ, হুম, আবার ঠিক করে লিখে দিই কিউ, ইউ ই, ইউ ই, কিউ। ঠিক আছে,
তারপরে হুম হচ্ছে আমাদের এক্সেট্রা আরো আছে পরে। আর নন লিনিয়ার হচ্ছে আমাদের কি আচ্ছা এটা এটা কনফিউশন ক্রিয়েট না হয় বুঝি। হ্যাঁ, নন লিনিয়ার বলতে আমাদের ট্রি, হুম তারপরে হচ্ছে গ্রাফ, এগুলো হচ্ছে আমার নন লিনিয়ার। ঠিক আছে? তো হুম এগুলোকে নন লিনিয়ার কেন বলছে আর এটাকে লিনিয়ার কেন বলছে, এই জিনিসটা আমি এখন বললে বলতে পারি, কিন্তু আমি চাই না তুমি কনফিউজ হয়ে থাকো। সুতরাং জাস্ট এটুকু জেনে রাখো যে লিনিয়ার বলতে কি কি ধরনের আমাদের ডেটা স্ট্রাকচার পড়ছে, আর নন লিনিয়ার বলতে কি কি ধরনের ডেটা স্ট্রাকচার পড়ছে। পরীক্ষা হলে কিন্তু এরকম প্রশ্ন আসতে পারে, গিভ সাম এক্সাম্পলস or what is linear data structure, what is non-linear data structure, explain with example। এরকম একটা প্রশ্ন আসতেই পারে, লং কোশ্চেন। ঠিক আছে? তখন তোমাকে ডেটা স্ট্রাকচার কাকে বলে, নন লিনিয়ার কাকে বলে, নন হুম লিনিয়ার কাকে বলে, এগুলোকে এই এক্সাম্পল গুলো দিয়ে বুঝিয়ে দেবে। ঠিক আছে? হুম হুম আচ্ছা, এরপরে আমরা আসছি যে আহ, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই দুটো জিনিস। কি দেখলাম? একটা দেখলাম ভেরিয়েবল, আর একটা দেখলাম আমাদের কি ডেটা স্ট্রাকচার। ডেটা স্ট্রাকচারস, ডেটা স্ট্রাকচার, এই দুটো জিনিসের মধ্যে একটা কমন কনসেপ্ট রয়েছে। সেই কনসেপ্টটা হচ্ছে স্টোরেজ নিয়ে। স্টোরেজ নিয়ে বলতে আমি কি এই স্টোরেজ কথাটা বলতে আমি কি বোঝাতে চাইছি, এই স্টোরেজ কথাটা নিয়ে একটাই জিনিস উঠে আসে, সেটা হচ্ছে কি আমার মেমোরি। যখন তুমি ফার্দার কম্পিউটার অর্গানাইজেশন এই সাবজেক্ট পড়বে, ঠিক আছে, তখন এই মেমোরি হুম কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দাঁড়াবে। তোমাদের কি কম্পিউটার এই সেমিস্টার আছে? কি? কম্পিউটার অর্গানাইজেশন কি এই সেমিস্টারে পড়ছে? এখন আমার ওইসব কোনো সাবজেক্ট লিস্ট দেয়নি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর সাবজেক্ট ওইসব লিস্ট কি কি সাবজেক্ট আছে ওইসব এখন পাঠাইনি আর কি কলেজ থেকে আর কি। ও আচ্ছা আচ্ছা। যাই হোক, তো যখন তুমি এই কম্পিউটার অর্গানাইজেশন বলে একটা সাবজেক্ট পড়বে, কম্পিউটার অর্গানাইজেশন, ঠিক আছে, হুম বা কম্পিউটার আর্কিটেকচার, ঠিক আছে, তখন তোমাদেরকে হুম এই জিনিসটাকে খুব ভালোভাবে জানতে হবে যে মেমোরি কাকে বলে। ঠিক আছে? এখন আমরা মেমোরি নিয়ে বেশি ঘাটাঘাটি করবো না, জাস্ট হালকা ওভারভিউ দেখবো। কিন্তু মেমোরির মধ্যে অনেক বিভিন্ন কনসেপ্টস জড়িয়ে আছে, সেগুলো আমরা এ- এই এই টপিকগুলোতে, এই যখন সাবজেক্টগুলো পড়বো তখন আমরা এগুলোতে বুঝবো ভালো করে। কিন্তু ফর প্রেজেন্ট আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমাদের মেমোরি একটা হালকা ওভারভিউ জানাটাই যথেষ্ট। সেই হালকা ওভারভিউটা হুম করছি। যেমন ধরো আমি কি বললাম যে ভেরিয়েবল আর ডেটা স্ট্রাকচার যেগুলো আমাদের এডিটিস গুলো আছে, এডিটিস, ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপস গুলো, হুম তাদের জন্য আমাদের স্টোরেজ বা মেমোরির একটা খুবই ইম্পর্টেন্স রয়েছে। তো সেই ইম্পর্টেন্সটা কিভাবে রয়েছে, যে আমি কোনো একটা ভেরিয়েবল ধরো ক্রিয়েট করলাম, সে সে আমার একটা হচ্ছে ধরো আমি লিখলাম, তো একটা খুবই সিম্পল এক্সাম্পল নিচ্ছি, আমি সবসময় এই এক্সাম্পলটাই যাতে বুঝতে সুবিধা হয়। int x equals to 10, তার মানে কি হলো, হুম একটা ভেরিয়েবল তৈরি হলো, ঠিক আছে, সেই ভেরিয়েবলটার নাম কি হুম হলো x, আর সেটা ডেটা টাইপ হলো কি int। এই ইন্ট কথাটা যেই লেখা হলো তখনই সঙ্গে সঙ্গে কম্পিউটার কি বুঝলো, হুম আমার আর্কিটেকচারে এই ইন্টিজার ডেটা টাইপের জন্য কতগুলো বিটস আমাকে অ্যালোকেট করতে হবে। অ্যালোকেট কথাটা বোঝো তো? হুম যখন তুমি যখন কাউন্সিলিং করে হ্যাঁ বিটেকে এই কম্পিউটার সায়েন্স ব্রাঞ্চটা পেলে, তোমাকে এই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে হুম একটা সিট অ্যালোকেট করা হয়েছিল, তাই না? সেরকমই হুম কম্পিউটার যেই মুহূর্তে দেখলো হুম এখানে ইন্ট ডেটা টাইপ রয়েছে, ঠিক আছে, সেই মুহূর্তে বুঝলো যে আচ্ছা হুম একটা ভেরিয়েবল তৈরি করতে হবে এক্স,
তার জন্য একটা ঘর তৈরি করতে হবে, সেই ঘরটার সাইজ আমার এই ভেরিয়েবলের ডেটা টাইপের যেই বিট সাইজ আছে সেটার সাথে যেন ম্যাচ করে। সেটা কোনো সিস্টেমের জন্য 2 বাইটস হয়, আবার কোনো সিস্টেমের জন্য ওটা 4 বাইটস হয়। তো সুতরাং ওটা আমি বলতে পারবো না যে তোমার না, সিস্টেমে কি হয়। হ্যাঁ, ইন্টের সাথে তো ওটা 2 বাইটই তো হয় ওইটা। না আবার কোনো আর্কিটেকচার 4 বাইটও হয়, আচ্ছা। বুঝতে পারলে? তুমি ইউনিক্স সিস্টেমে হুম। যাবে ওখানে 4 বাইট হয়ে যাবে। হুম। একই সি প্রোগ্রামিং করছো, কোথাও 2 বাইটস হুম। কোথাও 4 বাইটস। সুতরাং হুম। এই এক্স্যাক্টলি কতটা অ্যালোকেট হবে এটা বলা মুশকিল। সুতরাং আমি জেনে রাখলাম যে আইদার 4 বাইট হবে নাহলে 2 বাইট হবে, এটুকু বাস, এর বেশি আমাদের এখন জানা দরকার নেই। ঠিক আছে? হুম। তাহলে কি হলো, তাহলে আমি কি করলাম, কম্পাইলার মানে আমি বলছি মানে কম্পাইলার তাহলে কি করলো, ও বুঝলো যে ঠিক আছে এখানে একটা ভেরিয়েবল তৈরি করলাম এক্স, সেই এক্সটা মানে আমি এটা ভেরিয়েবল নাম দিলাম। এবার যেই মুহূর্তে এটা করলাম তো কি করলো, একটা জায়গা তৈরি করলো, সেই জায়গাটার নাম দিল এক্স, আর সেই জায়গাটার সাইজ কতটা হবে সেটা কোত্থেকে বুঝলো, সেটা বুঝলো এই ভেরিয়েবল টাইপটা দিয়ে। যখন দেখছে ইন্ট রয়েছে তখন বুঝলো আচ্ছা তাহলে এই বাক্সটা যেটা বানাবো এটা সাইজ এতটা হওয়া উচিত। যদি আমি কেয়ার করতাম তাহলে 1 বাইট হতো, তাহলে নিশ্চয়ই এত বড় বাক্স হতো না। যদি ধরো আমি লিখি ফর এক্সাম্পল লিখছি ক্যার সি, ঠিক আছে? তো হুম। আমি যদি এই হুম। ভেরিয়েবলটা তৈরি করি তার মানে আমার কোম্পানি কি বুঝবে, একটা ভেরিয়েবল বাক্স তৈরি করতে হবে, সেটার নাম দেবো সি, আর সেটা কতটা সাইজ হবে সেটা কি করতে বুঝবে, এই জিনিসটা দেখে বুঝবে যে আচ্ছা এটা 1 বাইট তাহলে এটার বাক্স ছোট হবে, আর এটা হচ্ছে আমার এক্স তাহলে এটার বাক্স বড় হবে কারণ এটা সাইজ বড়। ঠিক আছে, এটা বোঝা গেল তো? এই যে আমি সাইজটা হ্যাঁ। অ্যালোকেট করলাম, এই যে অ্যালোকেশন ব্যাপারটা আসছে, এই অ্যালোকেশন এই অ্যালোকেশন অ্যালোকেশন এই ওয়ার্ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটাকে নিয়ে আমাদের কিন্তু ম্যাক্সিমাম আন্ডারস্ট্যান্ডিং ভবিষ্যতে হায়ার অ্যাডভান্স টপিক যখন পড়বো আমরা, তখন এই অ্যালোকেশন কথাটা কিন্তু বারবার উল্লেখ আসবে। সুতরাং এই ওয়ার্ডটাকে একদম মাথা মধ্যে রক্তের মধ্যে গুলে নাও। ঠিক আছে? এবারে আমি তাহলে কি হুম। বুঝলাম যে আমাকে এক্স তৈরি করা হলো, এক্স এর জন্য একটা সাইজ অ্যালোকেট করা হলো, এবার সেই অ্যালোকেশনের মধ্যে কি হলো 10 ভ্যালুটাকে স্টোর করে দেওয়া হলো। দ্যাট ইজ দ্য হুম। রিজন আমি স্টোর করছি। আর স্টোরটা কোথায় করছি? মেমোরির মধ্যে। কেন মেমোরির মধ্যে করছি? কারণ কি যখন কম্পাইলার এক্স বলে একটা ভেরিয়েবল তৈরি করলো তার জন্য একটা বাক্স তৈরি করলো, আর সেই বাক্সটার সাইজটাকে যখন ওই ডেটা টাইপ দিয়ে বুঝলো, তখন এই বাক্সটা কোথায় তৈরি হলো, এটা কি তৈরি হলো মেমোরির মধ্যে। কম্পিউটার যে মেমোরি আছে সেই মেমোরির মধ্যে এটা স্টোর হলো, তৈরি হলো। আর সেটা সেই মেমোরির মধ্যে যেই বাক্সটা তৈরি হলো, সেই বাক্সটার মধ্যে কি 10টাকে ও রেখে দিল। কথাটা বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি এই জিনিসটাকে আবার সামারাইজ করি একটুখানি ছোট করে। ঠিক আছে? এই কনসেপ্টগুলো যদি না পরিষ্কার হয় তাহলে কিন্তু পয়েন্টার বোঝাটা খুবই চাপের বিষয় হয়ে যাবে। কেন কি এইসব যা যা বলছি যা যা বলছি সবকিছু কিন্তু পয়েন্টারের মধ্যে পড়ে। ঠিক আছে? এই পয়েন্টারের মধ্যে হুম। পড়ে ব্যাপারটা এখন হয়তো খুবই কনফিউজিং, কিন্তু জিনিসটাকে বুঝতে একটু টাইম নেবে লাগবে। সেগুলো আস্তে আস্তে বুঝে যাবে, যখন আমি আস্তে আস্তে বলবো আরো তখন ব্যাপারটা বুঝে যাবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমি আসি হুম। যে কি বললাম যে আমি স্টেপ বাই সামারাইজ করছি ব্যাপারটাকে। তো আমি কি করলাম, আমি আবার স্টেটমেন্টটাকে লিখি ইন্ট এক্স ইকুয়ালস টু 10। এবার আমি প্রত্যেকটা হুম। জায়গার উপরে একটা নম্বরিং দেবো। ঠিক আছে? এটা দাগ টানলাম, এখানে নম্বর দিলাম 1। আচ্ছা, এবারে এখানে দাগ টানলাম, এখানে নম্বর দিলাম 2। এটাকে দাগ টানলাম, নম্বর দিলাম 3। এবার আমি স্টেপস গুলো এক এক করে লিখি। কি হবে স্টেপস? প্রথম স্টেপ হবে কি, গিভিং নেম টু এ ভেরিয়েবল। তারপরে কি আসবো? তারপরে আসবো যে আইডেন্টিফাইং আইডেন্টিফাইং টাইপ অ্যান্ড সাইজ অফ দ্য ভেরিয়েবল। ঠিক আছে? থার্ড হচ্ছে আমাদের হুম। কি,
সরি, এটা থার্ড হবে না, এটা ফোর্থ হবে। হ্যাঁ, এখানে থার্ডটা এখানেই আসবে। অ্যালোকেটিং, ভেরি ইম্পর্টেন্ট। অ্যালোকেটিং, আমি কিন্তু এটাকে দাগ দিয়ে রাখছি, হ্যাঁ, এটা আন্ডারলাইন করে রাখছি, ভেরি ইম্পর্টেন্ট। ডাবল লাইন দিয়ে রাখলাম, ভেরি ইম্পর্টেন্ট। অ্যালোকেটিং দ্য সাইজ required in the memory, ঠিক আছে। আর লাস্ট হচ্ছে assigning the value to the variable in its location, ঠিক আছে। তো এগুলো হলো কি স্টেপস, যে কিভাবে মেমোরির মধ্যে একটা ভেরিয়েবল তৈরি হচ্ছে, তার সাইজ কি হচ্ছে, সে কত বড় জায়গাটা কতটা জায়গা নিচ্ছে, আর তারপরে ওখানে কিভাবে ওটা স্টোর হচ্ছে। এই এই যে আমি যে চারটে স্টেপ লিখেছি, এগুলো কিন্তু ইউনিভার্সাল ট্রুথ। এটা কিন্তু মানে আমি এরপরে আমি ইউজার ডিফাইন্ড ডেটা টাইপস যখন ঢুকবো, তখনও কিন্তু এই চারটে স্টেপ বারবার আমাদেরকে এক্সপ্লেন করতে হবে, বারবার এগুলোকে আমাদেরকে ভাবতে হবে। সুতরাং আমি বারবার একটা কথা বলছি, এই চারটে স্টেপকে একদম রক্তের মধ্যে গুলে নাও, যে এগুলো মাথার মধ্যে আমার একদম বসে গেছে, এগুলোকে আমি কোনোভাবে মাথা থেকে বের করবো না। কথা বোঝা গেল? আচ্ছা, এবারে তাহলে আমি নেক্সট কথাটা বলি। এবারে একটা জিনিস বলি, একটা অ্যানালজি কথার মানে বোঝো তো? মানে আমি একটা সিমিলারিটি নিয়ে বলছি, ঠিক আছে। সে সিমিলারিটিটা হচ্ছে কি, যে সে আমার কাছে আহ, একটা ল্যান্ড আছে। আই হ্যাভ এ ল্যান্ড, হিউজ ল্যান্ড, বিশাল বড় একটা জমি আছে আমার কাছে। এবারে আমার মানে ধরো কোন একটা পার্টিকুলার পার্সন ধরে নাও, একটা পার্টিকুলার পার্সন আছে, তার নাম হচ্ছে রাম। তার দুটো ছেলে আছে, লাভ আর কুশ, ফাইন। এবারে তার কাজ হচ্ছে, বা তার দায়িত্ব হচ্ছে, এই জমিটাকে তিনটে ভাগে ভাগ করা। মানে এইভাবে ভাগ করব যে কিছুটা অংশ ও নিজে পাবে, কিছুটা ওর একটা সন্তান পাবে, কিছুটা আর একটা সন্তান পাবে। ক্লিয়ার? তো আমি কি করবো, এই ল্যান্ডটাকে আমি জাস্ট ফর এক্সাম্পল তিনটে পার্টে ডিভাইড করবো, ঠিক আছে। এই পার্টটা কে নিল? রাম নিল। এই পার্টটা কে নিল? লব নিল। এই পার্টটা কে নিল? কুশ। ক্লিয়ার? এবারে আমি বুঝবো কি করে কি কোন পার্টটা কার? আমি বলে দিলাম যে হ্যাঁ, এতটা জমি রাম নিয়েছে, মানে এতটা এরিয়া নিয়েছে রাম, এতটা এরিয়া নিয়েছে লব, এতটা এরিয়া নিয়েছে কুশ। আমি এইটুকু তো ক্লিয়ার। কিন্তু ওই এরিয়াটা কোথায় শুরু কোথায় শেষ সেটা আমি জানবো কি করে? তার জন্য আমার কি করা উচিত? তার জন্য আমাকে একটা জিনিস করা উচিত, সেটা হচ্ছে নাম্বারিং করা। যে আমার এই যে জমিটাকে আমি ভাগ করলাম, কিভাবে ভাগ করলাম? দাগ কেটে কেটে, তাই তো। তো প্রথম দাগটা তো অলরেডি ছিল, লাস্ট দাগটাও আগের থেকেই ছিল, মাঝখানে দুটো দাগ আমি নতুন তৈরি করলাম। এবার যখনই আমি প্রথম দাগটা যখনই এই দাগগুলোকে আমি অস্তিত্বতে আনবো, বা কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্সে আনবো, বা এগুলো কোনো মিনিংফুল এক্সিস্টেন্সে আনবো, তার আগে আমাকে যে স্টার্টিং লাইনটা আছে তাকেও আমাকে একটা মিনিংফুল এক্সিস্টেন্স দিতে হবে। সেরকম আমি সেটা বলতে আমি কি চাইছি, তার মানে আমি আমি বলতে চাইছি যে আমার স্টার্টিং যে লাইনটা আছে সেটাকে আমাকে একটা একটা ভ্যালু দিতে হবে, জিরো, ঠিক আছে।
তা আমি কি বুঝলাম যে রামের হুম জায়গাটা কোথা থেকে শুরু, জিরোর থেকে শুরু, ভালো কথা। হুম এবার আমি লাভের জায়গাটা কোথা থেকে শুরু, একের থেকে শুরু, ওয়ান কুশের জায়গাটা কোথায় শুরু, হ্যাঁ দুইয়ে শুরু, আর টু জায়গা কোথায় শেষ, তিনে শেষ। তার মানে কি বলবো, হুম রামের জায়গাটা, রাম এর জায়গাটা জিরোর থেকে জিরো শুরু, থেকে ওয়ান একে শেষ। ওয়ান টু হ্যাঁ লাভের তাই, একে শুরু, দুইয়ে ওয়ান শেষ। টু এসে আর কুশের জায়গাটাও সেম ব্যাপার, যে দুইয়ে শুরু, তিনে শেষ। কিন্তু হুম শুধুমাত্র এটুকু বললে তো হবে না, আমাকে তো এটাও দেখতে হবে যে এই জিরো আর একের মাঝখানে কতটা গ্যাপ আছে। আর এটাকেও দেখতে হবে যে এই গ্যাপটা কি এই গ্যাপের সাথে কি কম্পেয়ারেবল, মানে এটা কি কম্পেয়ার করা যায়। আমি দেখছি হ্যাঁ কম্পেয়ার করা যায়। কিভাবে কম্পেয়ার করা যাচ্ছে, আমি দেখছি যে এই দুটো দাগের মাঝখানে আমার 1 কিলোমিটারের স্পেসিং রয়েছে, কিন্তু এই দুটো মাঝখানে আমার 2 কিলোমিটারের স্পেসিং রয়েছে, আবার এখানে আমার 2 কিলোমিটারের স্পেসিং রয়েছে। তার মানে কি, আমি যদি এই জিরো থেকে এক বলি, ঠিক আছে, হুম তাহলে আমি কি বলবো যে আমার 1 কিলোমিটার মাঝখানে গ্যাপ আছে। আর এখানে হুম আবার এক আর দুইয়ের মাঝখানে এই রামের সমতুল্য দুটো 1 কিলোমিটার গ্যাপ আছে, মানে 1 কিলোমিটার, আবার 1 কিলোমিটার। সেম এখানেও তাই, 1 কিলোমিটার, আবার 1 কিলোমিটার। সেম। আমি একটা কম্পারেবল জায়গাতে আসতে পারছি যে আমার রাম, লাভ আর কুশের জায়গাটার মধ্যে যে ডিভিশনটা হয়েছে সেটাকে আমি কম্পেয়ার করতে পারছি। ঠিক আছে, সেটা হচ্ছে কম্পেয়ার করতে পারছি এইভাবে। তো এই ভিত্তিতে আমি যদি দেখি, তাহলে আপনার আমার আবার একটা জিনিস হবে, সেটা হবে যে আমার এই নম্বরিংটা সামহাও আর আদার ভুল হচ্ছে। কেন ভুল হচ্ছে, কেননা আমি যদি বলি যে না, আমার জিরো আর ওয়ানের মাঝখানে, জিরো আর ওয়ানের মাঝখানে, ঠিক আছে, যদি গ্যাপ 1 কিলোমিটার হয়, তাহলে আমি বলবো যে প্রত্যেকটা গ্যাপ আমার 1 কিলোমিটার হওয়া উচিত। ভালো কথা। হুম তাহলে আমি কি করবো, 1 থেকে 2 এর মাঝখানে আমি একটা কি করবো, 1 কিলোমিটার গ্যাপিং তৈরি করব। আবার 2 থেকে 3 এর মধ্যে একটা 1 কিলোমিটার গ্যাপিং করব। ঠিক আছে, তাহলে আমার কি হলো, এই নম্বরটা চেঞ্জ হয়ে যাবে। এই নম্বরটা এখন আবার এখানে 2 এসে যাবে, আর এই দুইটা চেঞ্জ হয়ে কি হবে, এই দুইটা চেঞ্জ হয়ে যাবে কি 3। তাহলে মানে, তার মানে আমরা এই তিন, আবার 3 থেকে শুরু করি, 3 থেকে 4 আমার হবে কত, 1 কিলোমিটার। হুম আবার 4 থেকে 5 হয়ে যাবে কি, আবার 1 কিলোমিটার। তাহলে আমার নম্বরিংটা আবার চেঞ্জ হয়ে গেল এই জায়গাটা থেকে। সেটা হচ্ছে কি, এটা হয়ে গেল আমার 4, আর এটা হয়ে যাবে কি আমার 5। আচ্ছা বোঝা গেল কতটা। হুম আচ্ছা, এই তো এই জিনিসটাকে আমরা যখন বলছি, তখন এই যে নম্বরগুলো বলছি না, দিস নাম্বারস আর হুম নাথিং দেন, in computer science, in memory, are known as addresses. Address, numerical address। এই নিউমেরিক্যাল অ্যাড্রেস, এই নিউমেরিক্যাল অ্যাড্রেসের একটা খুব ইম্পর্টেন্ট আর খুবই ভাইটাল ইউজ আছে, সেটাকে আমরা পয়েন্টার বলি। সেটাকে আমরা পয়েন্টারের জন্য ইউজ করি। যখন আমরা পয়েন্টার ইউজ করব, তখন আমাদের এই অ্যাড্রেসটার একটা হিউজ রোল আছে। মানে আমাদের এই অ্যাড্রেস, তারপরে আরেকটা কিওয়ার্ড ইউজ করেছিলাম অ্যালোকেশন, আর ওই 4টে স্টেপস, 4 স্টেপস দ্যাট we have discussed. These three things have a huge role in pointers. ঠিক আছে, এগুলোকে নিয়ে হুম আমাদের চলতে হবে ভবিষ্যতে। তো পয়েন্টার্স নিয়ে আমি আজকে আমি তোমাকে আগের দিন বলেছিলাম যে পয়েন্টার আমি দেখবো, কিন্তু দেখলাম যে না, হুম পয়েন্টার জাস্ট ডাইরেক্ট বলাটা ঠিক হবে না, অনেক কিছু কনফিউশন ক্রিয়েট হয়ে যেতে পারে। তো আমি ওই জায়গাগুলোকে আজকে ঠিক করলাম। এবার পয়েন্টার্সটাকে আমরা নেক্সট ক্লাসে ধরবো। ঠিক আছে, আর সেই হুম পয়েন্টার্সকে নিয়ে আমরা আরো বেশি কিছু প্রোগ্রামস করব, যাতে পয়েন্টার্স নিয়ে আমাদের কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যায়। তো নেক্সট ক্লাসে যেটা আমরা দেখবো, সেটা হচ্ছে আমরা কিছু পয়েন্টার্স নিয়ে প্রোগ্রাম দেখব, কিছু প্যারামিটার পাসিং নিয়ে প্রোগ্রাম দেখব, কিছু ফাংশনস নিয়ে প্রোগ্রাম দেখব। মোটামুটি এইসব জিনিস নিয়ে আমরা
নেক্সট ক্লাসে আরো বেশি ভালো করে ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে? কিন্তু তার আগে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস মাথার মধ্যে রাখতে হবে, এই চারটে স্টেপ: অ্যাড্রেস কাকে বলে, আর অ্যালোকেশন, এই তিনটে জিনিস আমাদেরকে খুব ভালোভাবে মাথার মধ্যে তুলে নিতে হবে। সুতরাং যদি মনে হচ্ছে যে না, ব্যাপারটা এখনো পরিষ্কার হয়নি, তাহলে রেকর্ডিংটা দেখে নিও। রেকর্ডিং দেখার পর যদি ডাউট হচ্ছে স্টিল, তাহলে পরে আমাকে ফোন করে জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে? আমি যদি ফ্রি থাকি তোমাকে আমি বলে দেবো, অসুবিধা নেই। তো এই তিনটে জিনিসকে একদম রক্তের মধ্যে গুলে নাও, যে এগুলোকে আমাকে জানতেই হবে, বুঝতেই হবে। বোঝা গেছে? আচ্ছা, তো পয়েন্টার্স নিয়ে আমি একটা জিনিস জাস্ট একটা জিনিস আমি বলছি, সেটা হচ্ছে আমরা তো প্রোগ্রামিং করেছিলাম সি এ, তো সেখান থেকে একটা জিনিস আমি একটা এক্সাম্পল দিয়ে আমি জাস্ট শেষ করছি। সেটা হচ্ছে আমি আর একটা প্রোগ্রাম লিখছি, ইন্ট মেইন, ইন্ট। এইটা তো স্যার, হ্যাঁ এইটা এইগুলোর হ্যাশ ইনক্লুড দিয়ে শুরু করতে হবে টার্গেট এইগুলো হ্যাঁ, সে তুমি প্রোগ্রাম করতে গুলো। পারো, আমি লিখিনি ওগুলো, আমি তো বলে না, আমি হ্যাঁ তোমাকে আগে লাস্ট সেমিস্টারে বলছিলাম আমি হ্যাশ ইনক্লুড বারবার লিখি না, কারণ আমি তোমাকে বোঝানোর জন্য করছি, প্রোগ্রাম এক্সিকিউট করার জন্য। না না, এইটাই হ্যাঁ জিজ্ঞাসা, এগুলো হ্যাশ ইনক্লুড দিয়ে শুরু করতে হয় স্যারকে? হ্যাঁ, হ্যাশ ইনক্লুড দিয়ে শুরু করবে, হ্যাশ ইনক্লুড স্টুডিও আউটেজ, ওটা দিয়ে শুরু করবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ তারপরে এন্ড এক্স ইকুয়ালস টু 10, এটা হলো। এবারে হ্যাঁ আমাদের একটা জিনিস আমি করতে পারি, সেটা হচ্ছে অ্যাম্পারস্যান্ড এক্স ইকুয়ালস টু আমাদের না, এরকম ডাইরেক্ট করবো না, আমি একটা জিনিস করছি, সেটা হচ্ছে যে দাঁড়াও, বলছি। সেটা হচ্ছে তুমি আমাকে নেক্সট ক্লাসে আমাকে এই জিনিসটা বলবে, হ্যাঁ? জাস্ট তোমাকে করে দিলাম, তুমি নেক্সট ক্লাসে আমাকে বলবে। সেটা হচ্ছে আমি বলছি প্রোগ্রামটা এখানে, ইন্ট এক্স ইকুয়ালস টু 10 হলো, তারপরে ইন্ট স্টার পিটিআর ইকুয়ালস টু অ্যাম্পারস্যান্ড এক্স, ঠিক আছে? তারপর লিখলাম প্রিন্টএফ, প্রিন্টএফ পুরো লিখবে, আমি জাস্ট হালকা করে ছেড়ে দিচ্ছি। এর মধ্যে পার্সেন্টাইল ডি এক্স, তারপর লিখলাম প্রিন্টএফ পার্সেন্টাইল ডি, এখানে নিউ লাইন করে দিলাম, আবার এখানে নিউ লাইন করে দিলাম, এখানে লিখলাম আমি কি পিটিআর, তারপর লিখলাম কি আমার প্রিন্টএফ পার্সেন্টাইল ডি, নিউ লাইন, স্টার পিটিআর, তারপর লিখলাম এখানে আমি স্টার পিটিআর ইকুয়ালস টু 25, তারপর লিখলাম আমি কি প্রিন্টএফ পার্সেন্টাইল ডি এক্স, ঠিক আছে? প্রোগ্রামটা এখানে শেষ করলাম। তুমি আমাকে বলবে যে এই লাইন ইনপুট, এই যে প্রত্যেকটা প্রিন্টএফ আছে, এই প্রিন্টএফটা কি আউটপুট করবে, এই প্রিন্টএফটা কি আউটপুট করবে, এটা কি আউটপুট করবে, আর এটা কি আউটপুট করবে। যদি খুব বুঝতে অসুবিধা হয়, একটু হালকা নেটে হেল্প নিতে পারো, অসুবিধা নেই। কিন্তু আমি বলবো বেশি এগুলো নিয়ে ঘাটাঘাটি করার দরকার নেই, জাস্ট উপর উপর বুঝতে পারছো কিনা দেখবে। একদম ডেপথে বোঝার দরকার নেই, সেটা আমার কাজ তোমাকে বোঝানো, কেননা তুমি বেশি খুঁজতে হবে, বেশি ডেপথে খুঁজতে হবে, ঘেটে যেতে পারো। সুতরাং জাস্ট আমি বললাম যে এই কটা জিনিস আমাকে যদি বলতে পারো খুব ভালো হয়, না বলতে পারো আসলে আমি তোমার ডিসকাস করবো, ঠিক আছে? তাহলে আজকের সেশনটা আমি এখানেই শেষ করছি।